কে? গুরুদেব, আসুন 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 গুরুদেব আসুন। আমি কর্তামাকে এখনই খবর দিচ্ছি। মা ঠাকুরন, মা ঠাকুরন, গুরুদেব এসছেন। মা ঠাকুরন, মা ঠাকুরন। হে দেবাদিদেব, এ কি দেখছি আমি? এই যে কোরাল গ্রাসের ছায়া। দ্রুত আমাকে সিঁদুর গোলার পাঠ্য দাও, মঙ্গল চিহ্ন আঁকতে হবে। এই নিন গুরুদেব। ওম শুভম, ওম শুভম, ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। গঙ্গা জল দাও। ওম শুভম, ওম শুভম, ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। সাময়িকভাবে বিপদ কাটলো, কিন্তু বড় কোনো বিপদের ইঙ্গিত ধেয়ে আসছে এদিকে। গুরুদেব, এতক্ষণ এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আসুন আসুন, দয়া করে আসুন গুরুদেব, আসুন। ওম শুভম। বৌমারা, যাও গুরুদেবের পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করো। মঙ্গল হোক তোমাদের, মঙ্গল হোক। পুষ্পকাজল, সাবধানে, জল যেন একটু মাটিতে না পড়ে, খুব সাবধান। এবার হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে তোমরা সর্বসুখের অধিকারিণী হও। চলুন গুরুদেব, এবার খানিক বিশ্রাম করে নেবেন। চলুন, এতটা পথ এসেছেন, পথশ্রমে আপনি নিশ্চয়ই ক্লান্ত। আপনাদের গৃহে এতদিন পরে পা দিলাম, মা সিংহ বাহিনীর আশীর্বাদ না নিয়ে যাই কেমন করে? বেশ, তাহলে আগে মায়ের মন্দিরের দিকেই চলুন। গুরুদেব, গুরুদেব কি হলো? আপনাদের বাড়িতে মায়ের পুজোয় বলি হতো, সে কথা তো আমাকে আগে বলেননি। আপনাদের বাড়িতে বলির প্রথা ছিল? হ্যাঁ, বহুকাল আগে আমাদের পরিবারে বলি প্রথা ছিল বলে শুনেছি, কিন্তু সে তো গত শতাব্দীর কথা। বলির প্রথা বন্ধ হয়ে গেলেও হাঁড়ি কাঠ থেকে যায়, আর আপনাদের বাড়িতে সেরকমই কিছু। সঠিক ইতিহাস আমারও ঠিক জানা নেই গুরুদেব। শুনেছি এই পরিবারেরই কোনো এক পূর্বপুরুষ বলি প্রথার চরম বিরোধী ছিলেন। তিনি কোনো এক সময় নিজের হাতে এই বলি প্রথা বন্ধ করে দেন, আর ভবিষ্যতে কেউ কোনোদিন যাতে আবার বলি দিতে না পারে তার জন্য হাঁড়ি কাঠও উনি বাতিল করে দেন। আমি এটুকুই জানি গুরুদেব, কারণ উনি মানে ইন্দ্রর বাবা আমাকে এটুকুই জানিয়েছেন। কিন্তু গুরুদেব,
আজ আপনি হঠাৎ কথা? আপনাদের বংশ শক্তির উপাসক, আর শক্তির উপাসক বংশে বলির প্রথা স্বাভাবিক। আর সেই বলির জন্য কত অজানা তথ্য কাহিনী অতীতের আধারে লুকিয়ে থাকে। সেসব কথা থাক এখন। এখন চলুন মায়ের কাছে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করি। চলো। মা, মাগো, এ কি দেখাতে চাইলে তুমি মা? গত শতকের বন্ধ হয়ে যাওয়া বলির হাড়িকাটে কি সত্যি কোনো অজানা কাহিনী লুকিয়ে আছে? এ কিসের ইঙ্গিত মাগো? আমাকে শক্তি দাও তুমি, তোমার ইঙ্গিত বোঝার শক্তি দাও। ওই পরিবারের ছাই চাপা ইতিহাস এবার এক এক করে খুলে যাবে। সবার মুখোশটা এবার খসে যাবে আর রক্ত ঝরবে। বাহ, বেশ বেশ। এই তাহলে ওই রায় চৌধুরী পরিবারের জন্মদিনে উৎসব পরিকল্পনা। উৎসব সবই হবে ওই মাঠে, আর সকাল থেকে যা যা অনুষ্ঠান হবে সব হবে ওই বাড়ির ভিতরে। না, আমি তাহলে প্রথমেই বাড়িতে ঢুকে কিছু করব না। অনুষ্ঠান যখন মাঠে হবে তখনই যা করার করব। ওই সূর্যদেবের জন্মদিনের আনন্দ অনুষ্ঠান আমি এবার কান্নায় পরিণত করব। কেউ আসছে, চলো। শোনো, এইভাবে আর দিনের আলোতে দেখা করা ঠিক হবে না। তুমি বরং রাতের আধারেই ওই ছিন্নমাতার মন্দিরে এসো, কিন্তু সাবধান, ঘুণাক্ষরও যেন কেউ টের না পায়। তাহলে কিন্তু এই বিশাল সম্পত্তি সব হাত থেকে ফসকে যাবে। তুমি এখন যাও, যাও। আমাকে এখন ভাবতে হবে, আমাকে এখন ভাবতে হবে এই রায় চৌধুরী পরিবারের সূর্যদেব নামক ওই চারা গাছটা কেমন করে আমি উপড়াবো। এই লগ্না, লগ্না, কোথায় তুই? ঠাকুর মশাই, হিরে মা লগ্না, ঠাকুর মশাই, কি ব্যাপার হলো বলো তো? তুমি আজ একা? রাজিমা পুজো দিতে আসেনি এখনো? কর্তামার গুরুদেব এসেছেন আজ সেই কোন ভোরে, আর কর্তামা তো তাকে নিয়েই ব্যস্ত। ও, সে গুরুদেব এসেছেন বুঝি? রাজিমার কাছে তো তার কত কথাই না শুনেছি। রাজিমা তো তাকে খুব মেনেও চলেন। তা হবে বই কি, অমন সিদ্ধ পুরুষ। যাই, আমি একবার গিয়ে ওনাকে দেখে আসি। ধরো। এখনই যাবি? হ্যাঁ। তিনি হয়তো বিশ্রাম করছেন, আর এখন গেলে হয়তো কর্তামা রাগ করবেন। রাগ করবে কেন গো? আমি তো শুধু চোখের দেখাটুকুনি দেখে চলে আসবো। চললাম গো। গুরুদেব,
আপনি এভাবে একদিন আগেই চলে এলেন, তার উপর বলছেন দাদু ভাইকে সামলে রাখতে। কেন গুরুদেব, আপনি কি কোনো বিপদের সংকেত পেয়েছেন? হ্যাঁ, বিপদ, চরমতম বিপদ। কোনো ভয়াবহ কিছু যেন অপেক্ষা করে আছে, কিন্তু সেটা ঠিক কি তা তো এখনো আমার অজানা। আর সঠিকভাবে সবটা না জানা পর্যন্ত আমি কাউকেই কিছু বলতে চাই না। গুরুদেব, না, তা নয়। আমার মন বলছিল 13 বছর পূর্ণ হওয়ার পর যে ফাঁড়াটা কাটবে সূর্যদেবের, তা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। তাই তো এই প্রথমবার সূর্যদেবের জন্মতিথির উৎসব আয়োজন, যেন কোনো বিপদ না আসে, সব বাধা বিঘ্ন কেটে যায়। সেই কারণেই আমি সূর্যদেবকে চোখে চোখে রাখতে বলেছিলাম। তার মানে বাধা বিপত্তি আসতেই পারে। আপনাদের এই বংশের প্রভাব প্রতিপত্তি সকলেরই জানা। যখন সম্পত্তি এবং প্রতিপত্তি বাড়ে, তখন অন্য মানুষের মনে ঈর্ষাও বাড়ে। সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না। গুরুদেব, আপনি কি বিশেষ কারো দিকে ইঙ্গিত করছেন? না, তা নয়। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষের উপরে ইঙ্গিত করছি না। আমি শুধু চাইছি এই বংশের বংশধরের জন্মতিথি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোনো ঈর্ষা ভরা চোখ যেন তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু যজ্ঞানুষ্ঠান, সে বিষয়ে তো জন্মতিথির সময়েই আমি এক শক্তিশালী যজ্ঞের আয়োজন করব, যাতে সব বাধা কেটে যায়, সমস্ত বিপদ কেটে যায়, সব দোষ বিনষ্ট হয়। আপনি নিশ্চিন্ত থাকুন। গুরুদেব, আপনি স্বয়ং যখন এসে পড়েছেন, তখন আমার আর ভাবনা নেই গুরুদেব। আপনার দর্শন পাওয়া মাত্র আমার সত্যি সমস্ত দুশ্চিন্তা কেটে গেছে গুরুদেব। ওম শুভম। কিন্তু দুশ্চিন্তা যে আছে, বারংবার মনে হচ্ছে কোনো অশুভ শক্তি গ্রাস করতে চাইছে সবকিছু। ঈশ্বর, পথ দেখান আমাকে, পথ দেখান। এত আলো, এত আলো ছড়িয়ে পড়ছে কেমন করে? অবন্তিকা, তোমার অপেক্ষাতেই ছিলাম। একটা খারাপ সংবাদ আছে। আবার কি খারাপ সংবাদ? ওই বাড়িতে কোনো শুভ শক্তির প্রবেশ হয়েছে, আর তার উপস্থিতিতে অশুভ কালো ছায়ার প্রকোপ থেকে ওই বাড়ি মুক্ত হয়ে গেছে। কি কি বলছোটা কি তুমি? এই যে বলে শুভ শক্তিকে আটকে দিয়েছো তুমি? না, আটকাতে পারিনি। কোনো কারণে আমার বিছিয়ে রাখা ইন্দ্রজাল ওর উপর কাজ করতে পারিনি। অপদার্থ! কি পারোটা কি তুমি? নিজের কাজ ঠিক মতো করতে পারো না, কি ভেবেছো কি তুমি? আমাকে মুক্ত করেছো বলে এত দেবাক তোমার? তুমি নিজের কাজই ঠিক মতো করতে পারছো না, আর বারে বারে শুধু আমার সময় নষ্ট করছো। স্তব্ধ! ওইদিকে গুরুদেব মাকে কি পথ দেখাচ্ছেন কি জানি। এইভাবে উনি হঠাৎ চলে এলেন। আমার 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 মনটা কেমন করছে রে মেজো। কেন দিদি ভাই, গুরুদেব এসে পড়েছেন মানে তো ভালোই হয়েছে, আমাদের তো আর কোনো চিন্তা থাকলো না। সে কথা বলছি না রে, আসলে সূর্যের এত বড় একটা ঘটনা ঘটতে গেছিল, আর সামনেই জন্মদিনের উৎসব। সব মিলিয়ে আমার বড় চিন্তা হচ্ছে রে। আচ্ছা দিদি ভাই, বলছি তুমি যদি একবার
যেতে, মানে তুমি যদি শুনতে ওনারা কি আলোচনা করছেন তাহলে আমরাও কিছুটা জানতে পারতাম। তুই কি পাগল হলি নাকি রে মেজো? মা নিজের হাতে দরজা বন্ধ করে আলোচনায় বসেছেন, আর সেই দরজা গিয়ে আমি খুলবো? তাও আবার হয় নাকি? হ্যাঁ, তুমি তো এই কথাটা ঠিকই বলেছ, কিন্তু তাহলে আমরা... গুড মর্নিং ভালো মা, মেজো মা। কিরে লগ্না, তুই এখন আজ স্কুল যাবি না? সে তো যাবই, কিন্তু শুনলাম সেই গুরুদেব এসেছেন নাকি, তাই তো একবার তাকে চোখের দেখাটুকু নিয়ে দেখতে এলাম। তিনি এখন কোথায় আছে গো? ওই ঘরটাতে না? আমি একবার গিয়ে তাকে দেখে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, লগ্না যাচ্ছিস কোথায়? কি হলো কি? তুই যাচ্ছিসটা কোথায় শুনি? কেন গো, আবার কি হলো? তুই দেখছিস না আমরাই বাইরে অপেক্ষা করছি, মা গুরুদেবকে নিয়ে দরজা বন্ধ করে আলোচনা করছেন। লগ্না, এখন কিন্তু ও ঘরে যাবার অনুমতি নেই কারো, ঠিক আছে? ও তাহলে থাকবে। আমি ভাবলাম একবার ওনাকে দেখবো, তাও তো আর হলো না। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে সাজ মিটিয়ে নেবো। এখন আমি আসছি গো। মা, মা, ও মা, প্রচন্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা দাও না। আরে বাহ, ওকে বলে দে পুষ্পকে ব্রেকফাস্টের কথা বলা আছে, ও নিচে গেলেই পাবে। আর হ্যাঁ, আমাকে মা বলে ডাকার দরকার নেই। দিদি ভাই, এ তুমি কি কথা বলছো? সূর্য তোমাকে মা হয়ে ডাকবে না তো কি বলবে? কিচ্ছু বলার দরকার নেই, আমি ওর সাথে কথা বলতেই চাই না। মা, ও মা, মা এমনটা কেন করছো? বুঝতে পারছো না তুমি? ভুলে গেছো সব? তার মানে তুই চিটিং করেছিস সূর্য? ছি, আজ থেকে তুমি আমার সঙ্গে আর কথা বলবে না। মা বলে তুমি আমাকে ডাকবে না। ভালো মা, ভালো মা, এইবারের মতো তুমি ওকে ছেড়ে দাও না। ও তো নিজেই নিজের ভুলটা বুঝতে পেরেছে। বলো, তুমি আর ওর ওপরে রাগ করে থেকো না। রাগ করিনি তো আমি ওই রকম একটা ছেলের সঙ্গে কথা বলতে চাই না। ভালো মা, ছেড়ে দাও না ওকে। তুমি আর ওর ওপরে রাগ করে থেকো না। দেখো না ও কিরকম করে তোমার দিকে চেয়ে আছে। যাও। মা, আমি সত্যি বলছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও মা। মা প্লিজ আমার সাথে কথা বলো, আমায় ক্ষমা করে দাও মা। পাগল ছেলে একটা। দিদিভাই দেখো, আমি সত্যি জানি না সূর্য কি করেছে, কিন্তু ওর মুখটা একবার দেখো, ওর কিন্তু সত্যি সত্যি খিদে পেয়েছে। তুমি প্লিজ ওকে খেতে দাও। বড় বৌমা, মেজ বৌমা। সূর্য, আজ আমি তোকে সত্যিই খেতে দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। রাজিমা ডেকেছেন আর গুরুদেবও এসেছেন। তুই আজ বরং পুষ্পর হাত থেকে খেয়ে নে, সোনা ছেলে আমার। মা, 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 আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কারোর হাতে খাবো না। এই মালির মেয়ে, এই দাঁড়িয়ে আছিস কেন এখানে? স্কুল বাঙ্ক করবি নাকি? ওসব আমি কোনোদিনও করি না, তুমি সেটা জানো না নাকি? তবে লাট সাহেব, একবার তো থ্যাংক ইউ বলতে পারতে। তুমি থ্যাংক ইউ বলবো কেন রে? বারে, ভালো মাকে এত বুঝিয়ে সুঝিয়ে তো আমিই বললাম, তা না হলে ভালো মা কি তোমাকে কাছে টেনে নিত? কেন নেবে না? শোন, এইসবের জন্য না আমি তোকে ক্রেডিট দিতে পারবো না। ক্রেডিট দিতে হবেও না, তবে একবার থ্যাংক ইউ বললে কেউ কারোর কাছে ছোটও হয়ে যায় না লাট সাহেব। তোমাদের সাহেব স্কুলে বুঝে এটুকুও শেখায় না? এই তুই আবার আমায় জ্ঞান দিচ্ছিস? যা এখান থেকে বলছি, যা। আমার সামনে ঘুরঘুর করবি না, যা। আর শোন,
কালকে আমার জন্মদিনের পার্টিতেও তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বই গেছে তোমার জন্মদিনের পার্টিতে আমার আসতে। তবে যে গিফটটা তোমাকে দেবো ভেবেছিলাম সেটাও আর আনবো না, আমি এখন যাচ্ছি। গিফট? দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা লগ্না এত রেগে যাস না, আমরা ফ্রেন্ডস তো নাকি? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকে চিত পাটা। আচ্ছা তা কি গিফট দিবি শুনি? সেটা এখন সারপ্রাইজই থাক, কাল জন্মদিনেই তুমি হাতে পাবে। আমি নিজের হাতে তোমার জন্য বানাচ্ছি। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, নিজের হাতে সারপ্রাইজ গিফট? কে জানে কি দেবে। স্তব্ধ অবন্তিকা, ভুল করছো তুমি। না, কোনো ভুল করছি না আমি। ভুল আমি এতদিন করেছি। আমি এক্ষুনি ওই বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। আর এক্ষুনি ওই বাড়িতে গিয়ে আমার কলজ ছায়া ওদের উপর নামিয়ে দিয়ে আসবো। আর তবেই আমি শান্ত হব। ভুলে যেও না, সময় এখনো আসেনি। সে হোক, তবু আমায় যেতেই হবে। বেশ, যাও, কিন্তু সফল তুমি হবে না। সে তোমাকে ভাবতে হবে না, আমি বুঝে নেব। দেখি এবার আমাকে কে আটকায়, দেখি। জন্মতিথির সব নিয়ম রীতি শেষ না হওয়া পর্যন্ত সূর্যদেবকে উপবাসে থাকতে হবে। জলস্পর্শ পর্যন্ত করা যাবে না। বেশ, আমি নিজে না হয় দাদু ভাইকে এই কথাটা জানিয়ে দেবো। আচ্ছা, পরমান্নকে রান্না করবে? গুরুদেব, আমি গুরুদেব। বাহ, বেশ। কিন্তু মা, তোমাকেও যে উপবাসে থাকতে হবে, মুখে কিচ্ছু দেওয়া যাবে না। পুজোর ভোগ রান্না করার মতন মুখে কাপড় বেঁধে পরমান্ন তৈরি করতে হবে। আচ্ছা গুরুদেব, তাই হবে। তবে একটা কথা জানতে চাইছি। হ্যাঁ, বলো। জন্মদিনের অনুষ্ঠানের রীতি তো আমরা পালন করছি সব কিছু মেনে, কিন্তু মনে একটা ভয় ভয় ভাব থেকেই যাচ্ছে গুরুদেব। আসলে ছেলেটা তো একটা বিপদে পড়তে যাচ্ছিল গুরুদেব, তেমন ভয়ের কিছু নেই তো? মানে তা নয় মা, আসলে তোমার সন্তানের যেন কোনো বিপদ আপদ না হয়, তার জন্যই এই বিশেষ রীতি মেনে আয়োজন। গুরুদেব, বলছিলাম আমি কি দিদিভাইকে সাহায্য করতে পারি পরমান্ন বানাতে? তা পারো মা, তবে মনে রেখো, আঁচে যেন তোমার স্পর্শ না হয়। যোগানে তুমি সাহায্য করতেই পারো। গুরুদেব, আপনি এসেছেন, আমি এক্ষুনি খবর পেলাম। ওম শুভম। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। বলুন গুরুদেব। আমি সূর্যদেবের জন্মতিথিতে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে চাই, আর তার জন্য প্রয়োজনীয় সামগ্রী যে তোমাকেই ব্যবস্থা করতে হবে। বেশ, আমি সমস্ত আয়োজন নিজে হাতে করে দেব। আর মনে রেখো, উৎসব মণ্ডপের উত্তর পূর্ব কোণে আমি যজ্ঞে বসব। আমার মুখ থাকবে পূর্ব নির্দেশে। বেশ গুরুদেব, তাই হবে। ইন্দ্র, মা, তোমাকে একা হাতে সব কাজ করতে হবে না। আর কত দিক সামলাবে তুমি? না না, আমরা বরং রুদ্রকেও দায়িত্ব দিই। রুদ্র কোথায়? রুদ্র মা, একটু আগেই দেখলাম কোথায় একটা বেরোলো। এই সমস্ত আয়োজন রুদ্র খুব ভালো করতে পারে। রুদ্রকে খবর দেওয়া হোক, সে এসে তার দায়িত্ব বুঝে নিক।
শুভম। থাক 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 রুদ্র, আমি এতক্ষণ তোমার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ মা, আমিও তাড়াতাড়ি করে হাতের কাজটা সামলে নিয়ে আপনার সঙ্গে গুরুদেবের সঙ্গে দেখা করবো বলে চলে এলাম। আসলে গুরুদেব দাদু ভাইয়ের জন্মতিথিতে যজ্ঞানুষ্ঠান করবেন, তো তার সম্পূর্ণ আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে রুদ্র। যোগানুষ্ঠান হবে তো খুব ভালো কথা, আমি সব কাজ নিজে হাতে করে দেবো। রুদ্র, মা কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ তোর ওপর ডিপেন্ড করছে। ইনফ্যাক্ট মা আমাকেও এই ব্যাপারে কোনো দায়িত্ব দিতে চাইলো না। সত্যি কথা বলতে কি, মা যে এইভাবে আমার উপর নির্ভর করেন সেটা আমার কাছে ঈশ্বর পাওয়ার চেয়ে কোনো অংশ কম নয়। মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। গুরুদেব, বলছি কি, আমি সব কাজ একাই করে নিতে পারবো, খালি একটা বিষয়, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে একজন শিষ্যকে যদি আমার সঙ্গে দিয়ে দেন, তাহলে তাকে নিয়ে গিয়ে আমি সবটা সামলে নিতে পারবো। তারপর সব কিছু একেবারে ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আমারও মনে হয় সেটাই ভালো হবে। দেখেছেন গুরুদেব, আমার এই দুই ছেলে সব সময় আমার দুপাশে একেবারে প্রহরীর মতো থাকে, আর আমার সমস্ত কাজ একেবারে নির্বিঘ্নে সারা হয়ে যায়। আর আপনার আর এক পুত্র রতিদেব, তাকে তো দেখছি না। গুরুদেব, রতি একটা বিশেষ কাজে শহরে গেছে, ও ফিরে আসবে, অনুষ্ঠানের আগে ঠিক ফিরে আসবে। বেশ বেশ। আপনাদের বংশে একটি নবরত্নের হার আছে না? এইবারে জন্মতিথিতে সেই হার সূর্যদেবের পাওয়ার কথা। হ্যাঁ গুরুদেব। সেই হার সূর্যদেবের হাতে তুলে দেওয়ার আগে আমার হাতে দেবেন, শুদ্ধিকরণ করে দিতে হবে। কিন্তু সে হার তো পালিশের জন্য শহরে পাঠানো হয়েছে। তাতে কোনো ক্ষতি নেই। আপনার পুত্র রতিদেব, তিনি তো শহরেই আছেন, তাকে ফোন করে জানিয়ে দিন, তিনি নিয়ে আসবেন। ওনার হাতেই হার পড়লে কি আর বাড়ি অব্দি আসবে?